প্রিয়ার এক অত্যন্ত বড়লোক এবং গণ্যমান্য পরিবারে বিয়ে হয়। প্রিয়ার স্বামী অর্থাৎ কৈলাসের পরিবারের লোকেরা অত্যন্ত ভালো মনের অধিকারী ছিল। প্রিয়া সেই বাড়িতে বৌমা হয়ে নয়, একেবারে রাজরানীর মতো জীবন কাটাতে পারে। শ্বশুরবাড়ির প্রত্যেকের চোখের মণি ছিল প্রিয়া। প্রিয়াকে যেহেতু সবাই স্নেহ করে এবং ভালোবাসা দেয়, তাই প্রিয়াও তার পরিবারকে খুবই শ্রদ্ধা করে এবং পরিবারের প্রত্যেকের ছোট ছোট বিষয়ের দিকে ভীষণই খেয়াল রাখে। এভাবেই প্রিয়ার জীবন খুবই আনন্দের সাথে কাটতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে একদিন প্রিয়ার শ্বশুরবাড়িতে তার 4 বান্ধবী অন্তরা, রুহি, শিল্পী এবং টিনা এসে উপস্থিত হয়। মা, এরা 4 জন আমার কলেজ লাইফের বান্ধবী। এরা কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থাকবে। প্রিয়ার 4 বান্ধবীর পোশাক আশাক দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই অবাক হয়, কারণ প্রিয়ার বান্ধবীরা ছিল ভীষণই স্টাইলিশ এবং মডার্ন। প্রত্যেকের পরনে ছিল খুবই ছোটখাটো খোলামেলা পোশাক, আর 4 জনেরই চুলের কালার এবং হেয়ার কাট ছিল ভিন্ন ভিন্ন। প্রিয়ার 4 বান্ধবী তার রাজপ্রাসাদের মতো বড় শ্বশুরবাড়ি দেখে হিংসায় একেবারে জ্বলে ওঠে। আসলে প্রিয়ার বান্ধবীরা মুখে মিষ্টি কথা বললেও তাদের অন্তরে ছিল বিষ। তারা সবসময় প্রিয়ার উপর খুবই হিংসা করত, কিন্তু প্রিয়া সেটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারেনি। 4 বান্ধবী প্রিয়ার গোটা শ্বশুরবাড়িটা ভালো করে ঘুরে ঘুরে দেখার পর বলে, তোর শ্বশুরবাড়িটা তো খুবই সুন্দর, কিন্তু তোর সঙ্গে খুব অন্যায় হচ্ছে। এই বাড়িতে প্রত্যেকের রুমগুলোই ভীষণই বড় বড় আর সুন্দর। তোর শাশুড়ি মায়ের ঘরটা তো সব থেকে বেশি সুন্দর আর বড়, কিন্তু তোর ঘরটা এত ছোট কেন? তুই বাড়ির একমাত্র বউ, তোর তো এই বাড়িতে সবচেয়ে বড় ঘরটা পাওয়ার কথা। এভাবে প্রথম দিন থেকেই 4 বান্ধবী প্রিয়ার কানে বিষ ঢালতে শুরু করে। একদিন সেখানে থাকার পর 4 বান্ধবী লক্ষ্য করে সেই বাড়িতে আলাদা করে রান্নার লোক, কাজের লোক সবই আছে। প্রিয়াকে বাড়ির কোনো কাজ করতে হয় না। আর যা দেখে প্রিয়ার 4 বান্ধবী হিংসায় জ্বলতে থাকে। বৌমা, আমাদের ওষুধ খাওয়ার সময় হয়ে গেল, একবার এসে আমাদের ওষুধগুলো দিয়ে যাও না, আমাদের তো খাওয়া হয়ে গেছে। বাবা, তোকে তো তোর শ্বশুরবাড়ির লোকেরা একেবারে আয়া বানিয়ে রেখেছে। তুই কি তোর শাশুড়ি মা, শ্বশুর মশাইয়ের আয়া যে সময় মতো ওদের ওষুধ খাওয়াবি? এই বাড়িতে কাজের লোক আছে, রান্নার লোক আছে, সবই আছে। তোর বর অনেক বড় লোক, চাইলেই তো টাকা দিয়ে তোর শ্বশুর আর শাশুড়ির জন্য একজন আয়া রাখতে পারে। আরে, ফ্রিতে একজন আয়া পেয়ে গেছে তো, যে 24 ঘন্টা কৈলাসদার বাবা মায়ের সেবা করছে। এর চেয়ে ভালো আয়া আর কোথায় পাওয়া যাবে? শোন প্রিয়া, এসব করিস না। এখন থেকেই তোর বরকে একজন আয়া রাখতে বল। কয়েক বছর পর যখন তোর শ্বশুর আর শাশুড়ি আরো অসুস্থ হয়ে পড়বে, বিছানা থেকে উঠতে পারবে না, তখন কিন্তু ওদের হিসু আর পটি পরিষ্কার করতে করতে তোর জীবন শেষ হয়ে যাবে। বান্ধবীদের মুখে এমন কথা শুনে প্রিয়ার মন এবার ধীরে ধীরে নড়বড়ে হয়ে যায়। তার মনে হয় সত্যিই তার বান্ধবীরা হয়তো তার ভালো চায়। তাই তখনই প্রিয়া তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে বলে, আপনারা তো দেখছেন বাড়িতে আমার 4 বান্ধবী এসেছে, তারপরও আজকে নিজেরা ওষুধ নিয়ে খেতে পারছেন না। ওদের সামনে আমাকে হুকুম করছেন। ওরা কি ভাববে বলুন তো? আমার উপরে এত নির্ভর করলে চলবে? নিজেরা ওষুধ নিয়ে খেয়ে নিন, আমি আজকে কোনো ওষুধ দিতে পারবো না। এই বলে প্রিয়া আবার তার বান্ধবীদের সঙ্গে গল্প করতে চলে যায়। কিন্তু প্রিয়ার এরকম ব্যবহারে তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই খুবই আশ্চর্য হয়, কারণ এর আগে প্রিয়া কখনোই তাদের সঙ্গে এরকম ব্যবহার করেনি। তবে প্রিয়ার এরকম আচার আচরণে তার 4 বান্ধবী খুবই আনন্দ পায়। এভাবেই ধীরে ধীরে তারা তাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে শুরু করে। আসলে প্রিয়ার 4 বান্ধবীর মধ্যে অন্তরা, রুহি এবং শিল্পী 3 জনই ডিভোর্সি ছিল। আর টুনি এখনো পর্যন্ত শ্বশুরবাড়িতে থাকলেও সে তার সংসার জীবন নিয়ে মোটেও খুশি ছিল না। তাই তারা প্রিয়া সোনার সংসার ভাঙার জন্যই সেখানে আসে। আমাদেরকে আরো ভালো ভালো কিছু চাল চালতে হবে। এখনো পর্যন্ত প্রিয়ার সংসারে সেরকম অশান্তি শুরু হয়নি। আমরা বিয়ে করে সংসার করতে পারলাম না, আর প্রিয়া, যে কিনা একজন গরিব ঘরের মেয়ে, এত বড়লোক বাড়িতে রাজরানীর মতো সংসার করবে? এটা আমরা হতেই দেব না। প্রিয়াকে আমরা আমাদের মতো ডিভোর্সি বানিয়েই ছাড়বো।
হ্যাঁ রে, একদম। আমার তো প্রিয়াকে এত সুখে থাকতে দেখে গাটা একেবারে জ্বলে উঠছে। বিয়ের আগে আমরা বাপের বাড়িতে কত সুখ করেছি, কিন্তু শ্বশুর বাড়ির সুখ আমরা পাচ্ছি না। আর ওকে দেখ, বাপের বাড়িতে কষ্টে থাকলেও শ্বশুর বাড়িতে এসে একেবারে রাজরানীর মতো সুখ করছে। এভাবে চার বান্ধবী নিজেদের মধ্যে নানান রকম প্ল্যানিং করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে কৈলাস ফিরে আসে। কৈলাস বাড়িতে এসে তার মায়ের হাতে কিছু টাকার বান্ডিল তুলে দেয়। সেই টাকা শকুন্তলা দেবী লকারে রেখে তালা দিয়ে দেয়। অন্যদিকে কৈলাস তার বাবার হাতে একটা চেকবুকও তুলে দেয়। ঘরের জানালায় দাঁড়িয়ে প্রিয়ার চার বান্ধবী চুপি চুপি সবটাই লক্ষ্য করে। আর তখনই তারা তাদের নতুন চাল চালতে শুরু করে। চারজনই তখনই প্রিয়ার কাছে চলে যায়। প্রিয়া, এখনো সময় আছে, আমাদের কথা শোন। তুই কিন্তু নিজের অধিকার বুঝে নিতে পারছিস না। এখনই দেখলাম কৈলাসদা তোর শাশুড়ি মাকে টাকার কয়েকটা বান্ডিল ধরিয়ে দিল, আর তোর শ্বশুর মশাইয়ের হাতে নতুন একটা চেকবুকও দিল। কেন এগুলো বাবা মাকে দেবে কেন? তুই এখন কৈলাসদার স্ত্রী, এগুলো তো তোর বুঝে নেওয়া দরকার। তোর কি কৈলাসদার জীবনে কোনো অধিকার নেই? শোন, তোর শ্বশুর আর শাশুড়ি কিন্তু খুবই সাংঘাতিক চালাক মানুষ। ওরা কৈলাসদাকে নিজেদের হাতের মুঠোয় রেখেছে, আর তোকে কিন্তু দাবিয়ে রেখেছে। তুই যেটা বুঝতে পারছিস না। প্রিয়ার সাথে আমি আমার জীবনকে টোটালি কম্পেয়ার করতে পারছি। আমার শ্বশুর আর শাশুড়িকেও আমি খুব বিশ্বাস করতাম, কিন্তু ওরা আমার বরকে উস্কে আমার সংসারটা ভেঙে দিল। আমার বর সবসময় ওদের কথা শুনে ওঠা বসা করত। আমি আমার বরকে কাবু করতে পারিনি, সেই জন্যই তো আমার সংসারটা হলো না। আর আমরা চাই না যে তোর সাথেও এরকম কিছু হোক। সব সময় তুই তোর বরকে হাতের মুঠোয় করে রাখার চেষ্টা করবি, আর ধীরে ধীরে এই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা কর। তা না হলে ওই বুড়ো বুড়ি কিন্তু তোকে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে, আর দেখবি তোর বর তোকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবে। এমন কথা শুনে প্রিয়া খুবই ভয় পেয়ে যায়, আর সে তখনই কৈলাসের সঙ্গে ঝগড়া করতে চলে যায়। শোনো, তুমি আজ থেকে তোমার ব্যবসার সমস্ত টাকা পয়সা আমার কাছে রাখবে। আর তুমি তোমার বাবাকে নতুন চেকবুক রাখতে দিয়েছো কেন? চেকবুকটা তুমি আমাকে দিতে পারলে না? হঠাৎই প্রিয়ার মুখে এমন কথা শুনি কৈলাস একেবারে আকাশ থেকে পড়ে, কারণ প্রিয়ার মুখে এরকম হিংসাজনক কথা কৈলাস আগে কখনোই শোনেনি। তোমার হঠাৎ করে কি হলো বলো তো? কি সব বাজে বাজে কথা বকছো? যতদিন বাবা মা বেঁচে আছে ততদিন আমার সমস্ত কিছু দেখাশোনা তো ওনারাই করবে, তারপর ওনারা না থাকলে সবই তো তোমার হবে। না, এরকম হবে না। এই বাড়িতে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। তুমি সবসময় তোমার বাবা মায়ের কথা শুনেই চলো। আমার কথার কোনো মূল্য নেই। তুমি ওপরে 3 তলায় আমাদের জন্য বড় একটা রিল্যাক্স রুম তৈরি করো। তোমার বাবা মা বড় ঘরে থাকবে, আর আমি ছোট্ট পায়রার খোপের মতো ঘরে থাকবো। এটা তো হতে পারে না। আর হ্যাঁ, তোমার বাবা মায়ের দেখাশোনার জন্য একজন আয়া রাখো। আমি তোমার বাবা মায়ের আয়া হয়ে কাজ করতে পারবো না। সেই সাথে তোমার মাকে বলবে লকারের চাবিটা যেন আমাকে দিয়ে দেয়। কৈলাস কিছুতেই প্রিয়ার এরকম অস্বাভাবিক ব্যবহার মেনে নিতে পারে না। সে মনে মনে প্রিয়ার 4 বান্ধবীর উপর সন্দেহ করতে শুরু করে। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কেটে যায়, কিন্তু প্রিয়ার 4 বান্ধবী তার শ্বশুরবাড়ি থেকে কিছুতেই যেতে চায় না। তারা প্রত্যেক দিনই একের পর এক নতুন চাল চালতে থাকে। তারা ভেবেই নেয় প্রিয়ার সংসারটা যতদিন না তছনছ হচ্ছে ততদিন তারা কিছুতেই সেখান থেকে যাবে না। প্রিয়া, এই দেখ, তোর শাশুড়ি মায়ের ঘর থেকে আমরা কি পেলাম। তোর শাড়ি ছেঁড়া কাপড়, তোর মাথার চুল, মাথার ক্লিপ, কৈলাসদার শার্টের কাপড়, লেবু, কাঁচা লঙ্কা, হলুদ, আর এই ছোট্ট একটা পুতুল। আমরা ঠিকই ভেবেছিলাম তোর শাশুড়ি কৈলাসদার উপর কালো জাদু করে রেখেছে। ওই বুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি তোদের সংসারটা ভেঙে দেবে, বিশ্বাস কর। আমি এবার বুঝতে পারলাম তোর শাশুড়ি মা কেন ভালোবেসে প্রত্যেক দিন তোদেরকে খাবার পরিবেশন করে খাওয়ায়। ওই বুড়ি কিন্তু এই পাউডার খাবারের মধ্যে মিশিয়ে তোদেরকে খাওয়ায়। তুই কিন্তু ওই বুড়িকে আর রান্নাঘরে যেতে দিস না। ওই বুড়ির হাতের খাবার তোর স্বামীকে খেতেও দিবি না, তা না হলে খুব তাড়াতাড়ি তুই তোর স্বামীকে হাতছাড়া করবি। এমন কথা শুনে প্রিয়া খুব ভয় পেয়ে যায়। তাই প্রিয়া এবার তার শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। সে মোটেই তাদেরকে সহ্য করতে পারে না। ছোট ছোট কারণে অকারণে সে তাদের সাথে ঝগড়াঝাটি করে থাকে। থাক মা, আপনাকে রান্নাঘরে যেতে হবে না। আমি নিজে আমার স্বামীকে খাবার পরিবেশন করে খাওয়াতে পারবো। আপনারা নিজেরটা বুঝে নিন। প্রিয়ার এমন ব্যবহারে বাড়ির প্রত্যেকেই খুবই কষ্ট পায়। এরই মধ্যে একদিন
প্রিয়া তার 4 বান্ধবীকে নিয়ে কৈলাসের সঙ্গে ঘুরতে যায়, কিন্তু সেদিন ঘুরে বাড়িতে ফেরার পর 4 বান্ধবী নতুন এক চাল চালতে শুরু করে। প্রিয়া, আমার কিন্তু প্রথম থেকেই তোর বরের উপর সন্দেহ ছিল। তোর বর তোর সঙ্গে চিট করছে। তুই জানিস, আজকে আমাকে আলাদা করে ডেকে তোর বর আমাকে প্রপোজ করেছে। আমাকে বলেছে, তুমি তো ডিভোর্সি, তোমার স্বামী নেই, তাই তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আমি তোমাকে টাকা পয়সা সোনা গহনা সব দেব। এমন কথা শুনে প্রিয়া খুবই অবাক হয়। তোর বরের অনেক টাকা আছে, কিন্তু তোর বরের চরিত্র ভালো নয়। ও যখন তোর বান্ধবীর সঙ্গে এরকম করতে পারে, তাহলে বাইরের মেয়েদের সঙ্গে আরো অনেক কিছু করতে পারি। তোর মতো একটা ভালো মেয়ে ওরকম একটা বাজে ছেলেকে ডিজার্ভ করে না। তুই এক কাজ কর, কৈলাসকে ছেড়ে দে। গরিব ছেলের সঙ্গে থাকা যায়, কিন্তু এরকম চরিত্রহীন ছেলের সঙ্গে থাকা যায় না প্রিয়া। ঠিক এমন সময় কৈলাস সেখানে এসে উপস্থিত হয়। ছি, তোমাদের লজ্জা করে না? তোমরা এতটা নিচে কিভাবে নামতে পারো? প্রিয়া, আমি তোমাকে কিছুই বলতে চাই না, তুমি শুধু এই ভিডিওটা একবার দেখো। এই বলে কৈলাস প্রিয়াকে একটা ভিডিও দেখায়। এত কিছু করেও তো কোনো লাভ হচ্ছে না। এবার আমাদের বড়সড় কিছু করতে হবে। শোন, এবার আমরা কৈলাস আর প্রিয়াকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেব। আমি প্রিয়ার সাথে অন্য একটা ছেলের কিছু ভিডিও আর ফটো এডিট করব। কৈলাসকে বলবো প্রিয়ার বাইরে ছেলেদের সঙ্গে অ্যাফেয়ার চলছে, আর প্রিয়াকে বলবো কৈলাস রুহিকে প্রপোজ করেছে। এতে করে দুজনের বিশ্বাস একদম ভেঙে যাবে, আর দুদিনেই ওরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। যতক্ষণ না প্রিয়াকে আমরা আমাদের মতো কষ্ট পেতে দেখছি, ততক্ষণ আমাদের শান্তি হচ্ছে না। কিছুদিনের মধ্যে প্রিয়াও আমাদের মতো ডিভোর্সি হয়ে যাবে। সেই ভিডিও দেখার পর প্রিয়া একেবারে আগুনের মতো বোম হয়ে ওঠে। এভাবেই কৈলাস প্রিয়ার 4 বান্ধবীর মুখোশ একেবারে খুলে দেয়। প্রিয়া রেগে গিয়ে তার 4 বান্ধবীকে তখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। তোরা আমার বান্ধবী নয়, তোরা কাল নাগিনী। আমি ভেবেছিলাম তোরা আমার ভালো চাস। তোদের কথা শুনে আমি আমার পরিবারের প্রত্যেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। এখনই এখান থেকে বেরিয়ে যা, তা না হলে আমি কিন্তু তোদেরকে পুলিশের হাতে তুলে দেব। তোরা আমার বন্ধু নয়, আজ থেকে তোরা আমার চিরশত্রু। আমি তোদেরকে চিনতে অনেক বড় ভুল করে ফেলেছি। প্রিয়ার কথা শুনে তার 4 বান্ধবী মাথা নত করে সেখান থেকে কেটে পড়ে। প্রিয়া সেদিনই তার সবকটা বান্ধবীকে ব্লক করে দেয়। প্রিয়া আর কখনোই অন্যজনের কথা শুনে তার পরিবারকে অবিশ্বাস করে না। কুমার মিথিলা দেবীর একমাত্র ছেলে ছিল। কুমারের বাবা প্রেমচাঁদ একজন কোটিপতি ছিল। প্রেমচাঁদ বাবু বিশাল সম্পত্তির মালিক ছিল। তার সম্পত্তির পরিমাণ এতটাই ছিল যে কুমারের 3 পিঁড়ি বসে খেলেও তা শেষ হতো না। এই বিশাল সম্পত্তি ও সুনাম রেখে একদিন আগে প্রেমচাঁদ বাবু পরলোক গমন করেছিল। তার মৃত্যুর পর থেকেই তাদের বাড়িতে লোকজনের যাতায়াত বেড়ে গেছিল। কেউ বা তাদের ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার হিসাব বোঝাতে আসছিল, আবার কেউ বা প্রেমচাঁদ বাবুর মৃত্যুর শোক পালন করতে আসছিল। সেদিন সকাল থেকেই তাদের বাড়িতে আর কাউকে আসতে দেখা যায়নি। তাই মিথিলা দেবী কুমারকে বলে, দেখ বাবা, আর এরকম ভাবে কদিন বসে থাকবি বল? নিজেকে শক্ত কর। আর তুই যদি সবসময় এভাবে কাঁদিস, তাহলে টিনার কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। দিদি কোথায়? ও কি এখনো কাঁদছে নাকি? আর ওর আজ পরীক্ষা ছিল তো। হ্যাঁ বাবা, ও পরীক্ষা দিতেই গেছে। ওর ফেরারও সময় হয়ে গেছে। এবার তুই তোর মুডটা ঠিক কর, না হলে ও এসে আবার কান্নাকাটি শুরু করবে। আসলে টিনা কুমারের নিজের দিদি ছিল না, কিন্তু কুমার তাকে নিজের দিদি ভাবত। আর মিথিলা দেবীও টিনাকে নিজের মেয়েই ভাবত। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু টিনা বাড়ি আসার কিছুক্ষণের মধ্যেই সবকিছু গুলিয়ে যায়। হাই হাই হাই, এ কি হয়ে গেল শাশুড়ি মা? বাবা বেঁচে থাকতে আমাদেরকে কেন ডাকলেন না? আমরা বাবার মুখটা দেখতে পেলাম না। আমরা তাহলে শেষ একবারের জন্য বাবার কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ পেতাম। হ্যাঁ দিদি, আমার তো তাই ইচ্ছে ছিল যে শেষ বয়সে শ্বশুর বাড়ির সকলের সেবা করব, কিন্তু সে ভাগ্য আর হলো কোথায়? শ্বশুর মশাই নেই তো কি হয়েছে, শাশুড়ি মা তো বেঁচে আছেন। আজ থেকে আমরা শাশুড়ি মাকে সেবা করব। হঠাৎ করে 5 জন বউয়ের সাথে বাড়ির মধ্যে ঢুকে কান্নাকাটি করলে সকলেই চমকে ওঠে, কারণ সকলেই জানতো যে কুমার মিথিলা দেবীর একমাত্রই ছেলে ছিল।
কিন্তু হঠাৎ করে 5টা বৌমা কোথা থেকে এলো কেউই ভেবে উঠতে পারছিল না। এমনকি কুমার ও টিনাও চমকে উঠেছিল। এই যে, আপনারা চুপ করুন। আপনারা কাঁদবেন নাকি কথা বলবেন সেটা আগে ঠিক করুন। আর হ্যাঁ, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, ভালো করে ভেবে দেখুন তো। আপনারা বারে বারে আমার মাকে শাশুড়ি মা বলে ডাকবেন না প্লিজ। এতে আমাদের বাড়ির সম্মান আর আমার ভাইয়ের নাম খারাপ হবে। খারাপ ভাবার আর কি আছে, বড় লোকদের তো এরকম স্বভাব হয়, যেখানে সেখানে বিয়ে করে রেখে চলে আসে। ছি ছি ছি। এই যে দাদা, বলছিলাম কি, এই অল্প বয়সে 5টা বউ, তাহলে বয়সকালে কি করবে? তবে একটা কথা, একসঙ্গে 5 জনকে, হে ঈশ্বর, আমার তো শুনেই কেমন হচ্ছে, যেখানে আমরা একটা বউ নিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি। এই যে চুপ করুন, আর পারলে আস্তে কথা বলুন। ওদের 5টা কেন, 10টাও থাকতে পারে, ওদের হাজারে বেজার নেই। যা বলছি শুনুন, দর্শকের মতো মজা দেখুন আর হাসতে থাকুন। আশেপাশে সকলেই 5 জন মহিলাকে সেই বাড়ির বৌমা দাবি করতে দেখে অবাক হয়ে যাচ্ছিল। এদিকে মিথিলা দেবীও কোনো কথা না বলে চুপ করেই ছিল। কিন্তু টিনা আর চুপ থাকতে না পেরে বলে, আপনারা এই বাড়ির বৌমা হতেই পারেন না, কারণ আমার তো একটা মাত্রই ভাই, আর তার এখনো বিয়ে তো দূরের কথা, তার তো পড়াশোনাই কমপ্লিট হয়নি। হ্যাঁ টিনা, তুমি ঠিকই বলেছ। আমরা কুমার দাদাবাবুকে ছোটবেলা থেকে জানি, ও খুবই ভদ্র ও নম্র ছিল। আর তাছাড়া দাদাবাবুর বিয়ের বয়স তো এখনো হয়নি, 5টা বিয়ে কিভাবে করবে? এক্সকিউজ মি, এই যে আপনি, আপনার কি পরিচয় এখানে? আই থিংক আপনি কোনো কাজের লোক হবেন। কাজের লোকের মতোই থাকুন, ফ্যামিলির সদস্য হওয়ার চেষ্টা করবেন না। কোয়েলের কথা শুনে এবং ভবেশ বাবুকে অপমান করতে দেখে টিনা খুবই রেগে যায়, কারণ ভবেশ বাবু নতুন কাজ জয়েন করলেও তাদের সকলের কাছে সে খুব প্রিয় হয়ে উঠেছিল। তাই তারা সকলেই ভবেশ বাবুকে খুব সম্মান করত। ও হ্যালো, ইংরেজি তুমি একা বলতে পারো না ওকে? এখানে কম বেশি সকলেই বোঝে। উনি না হয় বাইরের লোক, কিন্তু আমি তো এই বাড়ির লোক, আমরাও আপনাকে চিনি না ওকে। এবারে কি বলবে বলুন? টিনার প্রশ্নের উত্তরে কোয়েল কিছু বলতে যাবে কি, তখনই মিথিলা দেবী তাদেরকে আসল ঘটনা বলতে শুরু করে। আসলে মেয়েগুলি ঠিকই বলছিল, মেয়েগুলি সম্পর্কে মিথিলা দেবীর বৌমাই ছিল। প্রেমচাঁদ বাবুর প্রথম স্ত্রী তার 2 বছরের মেয়ে টিনাকে রেখে মারা গিয়েছিল। প্রেমচাঁদ বাবুর প্রথম স্ত্রীর 2 বছরের মেয়ে টিনা এবং আরও 5টি ছেলে ছিল। তাদের মা মারা যাওয়ার পর ছোট্ট টিনা তার মাকে না পেয়ে খুবই কান্নাকাটি করত। তাই প্রেমচাঁদ বাবু টিনাকে মানুষ করার জন্য আবারও মিথিলাকে বিয়ে করেছিল। বিয়ের পর মিথিলা যখন সেই বাড়িতে প্রথম এসেছিল, তখন সে জানতে পারে যে প্রেমচাঁদ বাবুর 5 ছেলে মদন, পলাশ, নরেন, কল্যাণ এবং বাপির আগে থেকে বিয়ে হয়ে গিয়েছিল। তখন প্রেমচাঁদ বাবু তার 5 ছেলে এবং 5 বৌমার সঙ্গে মিথিলার পরিচয় করিয়ে দেয়। দেখো বৌমারা, এটা তোমার শাশুড়ি মা, আর মিথিলা, এগুলো তোমার বৌমা। আসলে আমার 5 ছেলের অল্প বয়সেই এক এক করে বিয়ে দিয়ে দিয়েছিলাম, আর ওদের মা দেবকীরও 5 বৌমাকে দেখে যাওয়ার খুব শখ ছিল। হ্যাঁ, অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন বলেই তো সংসারের মূল্য বোঝে না, যেটা শুধু আপনিই বুঝতে পারছেন। আর তাই তো 5 ছেলে থাকতে আবারও একটা ভাগিদার এনে দিলেন। আমি যেটা ভাবছি ওরাও মনে হয় তাই ভাবছে। আমরা বেঁচে থাকতে বুড়োর এই সম্পত্তির ভাগিদার এই ডাইনিকে কখনোই হতে দেব না। আরে বৌমারা, তোমরা এরকম চিন্তায় পড়ে গেলে কেন? মিথিলা খুব ভালো সংস্কারী মেয়ে, দেখবেও তোমাদের মায়ের মতো করেই ভালোবাসবে। আর এমনিতেও টিনা প্রতিদিনই মায়ের জন্য কান্নাকাটি করে। চুপ করুন বাবা, আপনার ঢং আর সহ্য হচ্ছে না। বুড়ো বয়সে আপনি ভালোই সংসারছেন, তাই না? মা মারা যাওয়ার বছর ঘুরতে না ঘুরতেই এই ডাইনিটাকে নিয়ে চলে এলেন। বলি, কি দরকার ছিল আপনার এই বয়সে বিয়ে করার? টিনা কি আমাদের সঙ্গে থেকে মানুষ হতো না? হ্যাঁ বাবা, আমাদের তো আপনাকে বাবা বলতেই ঘৃণা হচ্ছে। দাঁড়ান, আজকে আপনার ছেলেরা বাড়ি ফিরুক, তারপর আপনাকে বোঝাচ্ছি। এটা শোনার পর প্রেমচাঁদ বাবু একটু চিন্তায় পড়ে। সে ভেবেছিল হয়তো ব্যাপারটা মিটে যাবে, কিন্তু সন্ধ্যাবেলা 5 ভাই বাড়ি ফিরলে তারা তাদের অন্যরূপী দেখায়। আসলে 5 বৌমা তাদের আগে থেকেই ফোনে সমস্ত কিছু বলে রেখেছিল। দেখ বাবা, আমি তোদের কোনো কিছুই কম দেব না। তোরা 5 ছেলেই আমার সবকিছু সমান ভাগে পাবি। তোরা শুধু মিথিলাকে মাথা গোজার আশ্রয় দে, কারণ আমি ছাড়া ওর এই পৃথিবীতে কেউ নেই। দেখেছো তো, বুড়ো বয়সের ভালোবাসাটা দেখো। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর আমি কতদিন ধরে ওই খামারের 5 বিঘা জমিটা
আমাদের নামে করে দিতে বলছি, তুমি তো দিচ্ছই না। বলছি বৌদি, এখন সব নিয়ে কথা বললে হবে না, তুমি এখন একটু চুপ করো। আর বাবা, আমরা আপনার উপর আর বিশ্বাস করতে পারছি না। আপনাকে আমাদের ভালোভাবেই চেনা হয়ে গেছে। আপনি এখনই আমাদের নামে আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। আর হ্যাঁ, লেখার পর পারলে আপনার লাইলাকে নিয়ে আমাদের চোখের সামনে থেকে, মানে এই গ্রাম থেকে চলে যাবেন। কারণ এই বয়সে আপনার লীলা খেলা দেখতে ও লোকের মুখে এটা সেটা শুনতে আমাদের ভালো লাগবে না, বুঝেছেন? প্রেমচাঁদ বাবু তার ছেলে বৌমার কথা শুনে মনে মনে খুব কষ্ট পায়। সে সত্যি সত্যি তাদের নামে সমস্ত কিছু করে দিয়ে তার ছোট্ট মেয়ে টিনা এবং মিথিলাকে নিয়ে দেউলিয়া অবস্থায় সেখান থেকে চলে যায়। কিন্তু সে ব্যবসায়ী হওয়ায় আবারও সে প্রথম থেকে ব্যবসা শুরু করেছিল, আর সে সফলতাও পেয়েছিল। এদিকে তার 5 ছেলে ও বৌমা অগাধ সম্পত্তির মালিকানা পেয়ে একেবারেই অলস হয়ে উঠেছিল। তার ছেলেরা মদ, জুয়া ও বিভিন্ন নেশাতে ডুবে সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। আজ আবারও তারা তাদের খারাপ অবস্থার কথা শোনাতে এসেছিল। মা, আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমরা বড়ই অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, আমাদেরকে দয়া করে আশ্রয় দিন। হ্যাঁ মা, সেদিন আমরা আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আমরা সেদিন বুঝতে পারিনি যে আপনার ছেলেরা আমাদের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করবে। তাদের দুঃখ এবং অসহায়তার কথা শুনে নমিতা দেবী তাদের প্রতি মায়া হয় এবং সে তার 5 বৌমাকে বাড়িতে রাখতে রাজি হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে তার 5 বৌমার অভ্যাস তখনও একই রকমই ছিল। আসলে তারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য এখানে এসেছিল। এটা মিথিলা দেবী বুঝতে না পারলেও তারা 5 জন ভালোভাবেই জানত। এমনই একদিন, কি রে, আর কতদিন এভাবে চলবে? আমরা কি এখানে এসে এদের সেবা করেই যাব? বলি, সম্পত্তি ভাগের ব্যাপারে কিছু তো বলা দরকার, তাই না? হ্যাঁ দিদি, আমার তো সেদিনই বলতে ইচ্ছা করছিল। তোমরা তো শুধু শুধু এই প্ল্যানটা করলে। বলছি কি, যেভাবেই হোক না কেন, বাবার সম্পত্তিতে তার প্রথম পক্ষেরই বেশি অধিকার থাকে, তাই না? আর পলাশ, মদন এরা 5 ভাই তো প্রথম পক্ষ, আর ওই টিনা আর কুমার এরা তো দ্বিতীয় পক্ষ। না দিদি, তোমাদের ভুল হচ্ছে। এখন বাবা যদি কুমারের নামে সবকিছু আগে থেকেই করে দিয়ে যায়, তাহলে আমাদের কিছু করার থাকবে না। এখন যতটা পারবে এদেরকে বুঝিয়েই কাজ করতে হবে। আমাদেরকে আগে আসল ব্যাপারটা জানতে হবে। তারা 3 জনই কথাবার্তা বলছিল, তখন তাদের সমস্ত কথাবার্তা কুমার শুনে ফেলে। সে কাউকেই কিছু না বলে একদিন তার 5 দাদাকে সেখানে ডাকে এবং তাদেরকে সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা জানালে। বাহ, মেঘ না চাইতেই জল। আমরা যেটা চেয়েছিলাম সেটাই হলো। তাহলে বাবা এর নামে সম্পত্তি করে দিয়ে যায়নি দেখছি। হ্যাঁ কুমার, তুমি ঠিকই বলেছ। আমরাও কদিন ধরে এটাই বলবো ভাবছিলাম। আসলে তোমরা তো সবাই বাবারই ছেলে। আর এমনিতেও সেই তো একদিন সকলেই ভাগ পেত, তাই না? এখন যখন তুমি চাইছো, তাহলে করেই নাও। তারা 5 বৌমা সম্পত্তির ভাগের ব্যাপারে শুনে বেশ আনন্দিত হচ্ছিল। কিন্তু মদন, পলাশ এবং তার বাকি ভাইরা মনে মনে তাদের ভুল বুঝতে পেরেছিল। ছি কোয়েল, ছি, তোমাদের এখনো লজ্জা হলো না? এই ছোট্ট ভাইটাকে এভাবে ঠকানোর জন্য ঘুরছো? সেদিন তোমাদের কথাই আমরা আমাদের বাবার সঙ্গে এরকম ব্যবহার করেছিলাম, আর আজ আবারও আমার ভাইয়ের সঙ্গে একই ব্যবহার করতে যাচ্ছ? হ্যাঁ ভাই, দাদা ঠিকই বলছে। আসলে তোর বৌদিরা খুবই লোভী, আর তুই ওদেরকে চিনিস না, তাই এত বড় ভুল পথে পা দিতে চলেছিলিস। মিথিলা দেবী এতক্ষণ চুপ করেছিল, কিন্তু তার ছেলেদের মুখে এরকম কথা শুনে সে আর চুপ করে থাকতে পারে না। তখন সে বলে, হ্যাঁ বৌমা, তোমরা যাকে বোকা ভাবছো আসলে সে বোকা নয়। ও এর আগে তোমাদের সব কথাই শুনে ফেলেছিল, আর এই সমস্ত সম্পত্তি ওর নামেই আছে। ওর বাবা সেদিন তোমাদের সামনে যেমন ধৈর্যের পরিচয় দিয়েছিল, আর ও আজকে একই জিনিস করতে যাচ্ছিল। মিথিলা দেবীর এরকম কথা শুনে তার 5 বৌমা তাদের ভুল বুঝতে পারে। তাদের ক্ষমা চাওয়ার মতো মুখও ছিল না। তবুও মিথিলা দেবী ও কুমার তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদেরকে একসঙ্গে থাকার জন্য বলে। এটা শুনে তারা সবাই অনেক খুশি হয়। তারপর থেকে সকলে মিলে একই সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।